যখন এই দেশে 25টা ব্যাংক ছিল, তারপরে যখন নতুন ব্যাংক দেওয়ার উদ্যোগ নেওয়া হলো তখনও কিন্তু বলা হলো যে দেশে আসলে এতগুলো ব্যাংক প্রয়োজন কিনা। তাইলে এই যে অপ্রয়োজনীয়তার যে প্রশ্ন, তাইলে এতগুলো ব্যাংক কেন আসলো? একেবারেই একটি মাত্র কারণ হলো রাজনৈতিক কারণ। রাজনৈতিক বিবেচনায় নিজের দলের লোকদেরকে খুশি রাখার জন্য, তাদেরকে নানানভাবে সুবিধা করে দেওয়ার জন্য এই ব্যাংকগুলো কিন্তু বিভিন্ন সময় দেওয়া হয়েছে। এটা যে শুধু গত 15 বছরে বেশি দেওয়া হয়েছে, তার আগেও কিন্তু সেই একই উদ্দেশ্যে অনেক ব্যাংক দেওয়া হয়েছে। সুতরাং কিন্তু সেই ব্যাংক পরিচালনার ক্ষেত্রে রেগুলেটর অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এবং সরকারের যেই ধরনের কঠোর একটা অবস্থান দরকার ছিল, বা ব্যাংক আপনি দিলেন, ঠিক আছে, আপনার আত্মীয়কে দিলেন, আপনার দলের নেতাকে দিলেন, কিন্তু সেই প্রতিষ্ঠানটা যাতে ভালোভাবে চলে, নিয়মকানুন মেনে, আইন শৃঙ্খলা তারা মেনে যাতে চলে, তা সেই নীতিমালা অনুযায়ী চলে, সেটা রেগুলেট করাটা হলো গুরুত্বপূর্ণ ছিল। সেই কাজটা কিন্তু কখনোই এই গত 15 বছরে করা হয়নি। ফলে অনেকগুলা ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা এখানে ড্রেনেজ হয়েছে, লুটপাট হয়েছে, বিদেশে পাচার হয়েছে, এবং সেই কারণে ব্যাংকগুলা কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেটা কারা করছে এটা কিন্তু তখন থেকেই সবাই বলা হয়েছে, গণমাধ্যমে আসছে, কাউকে ধরা হয়নি। পরবর্তীতে 1.5 বছর চলে গেল গণ অভ্যুত্থানের পরে, তারা এই টাকা পাচার হওয়া টাকা ফেরত আনবে ইত্যাদি বলা হইলো, এবং সর্বশেষ যেটা করা হইলো যে 5টা ব্যাংকের যারা শেয়ার হোল্ডার তাদেরকে জিরো প্রাইস বলে এই ব্যাংকগুলোকে, শেয়ারগুলোকে একত্র করা হইলো, এবং সেখানে বিপুল পরিমাণ আমানতকারী যারা ব্যাংকে কষ্টার্জিত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, তাদের টাকাটা দেওয়ার জন্য কিন্তু সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা, এমন কোনো পরিকল্পনা দেওয়া হয় নাই যে এই আমানতকারীরা আশ্বস্ত হয় যে হ্যাঁ আমি 5 বছরের মধ্যে আমার টাকাটা ফেরত পাবো, বা 6 মাসের মধ্যে আমার টাকাটা ফেরত পাবো, এই আশ্বস্ত করে যেতে পারেনি। ফলে ওই চাপটা কিন্তু এই নতুন সরকারের উপর পড়ছে, যেটা আমরা এই যে ঈদের আগে এখন দেখতে পাচ্ছি যে আমানতকারীরা এসে রাস্তায় নামছে। তো এই বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর এসেছেন, আমাদের নতুন সরকার এসেছেন, নতুন অর্থমন্ত্রী এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগেও নতুন লোকজন এসেছেন। তাদের কাছ থেকে অতি দ্রুত এই মানুষগুলোকে আশ্বস্ত করা, প্রথম হলো যে যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে আমানতকারীরা, তাদেরকে আশ্বস্ত করা যে ভাই তোমার টাকাটা তুমি ফেরত পাবা, ব্যাংকগুলোর এই অবস্থা আছে, আমাকে এই সময় দাও। এই জিনিসটা কিন্তু তাদেরকে প্রথমে বলতে হবে। দ্বিতীয়ত হলো, দ্বিতীয় স্টেপে যে ব্যাংকগুলো একটু ভঙ্গুর অবস্থায়, নাজুক অবস্থায় আছে, সেই ব্যাংকগুলোর যারা আমানতকারী তাদেরকে আশ্বস্ত করা যে ভাই তোমরা যদি এখান থেকে টাকাগুলা দ্রুত তুলে নিয়ে যাও, এই ব্যাংকগুলো কিন্তু ধসে পড়বে তখন। সুতরাং তাদেরকে আশ্বস্ত করা যে না, আমরা নতুন সরকার এসেছি, বাংলাদেশে ব্যাংকিং সেক্টরকে আমরা আবার একটা শক্ত জায়গায় নিয়ে যাব। তৃতীয় পর্যায়ে গিয়ে হলো এই প্ল্যানটা করতে হবে যে আমি 7টা ব্যাংক রাখবো কিনা, এখানে মার্চ করবো কিনা, কোনো ব্যাংক বন্ধ করে দিব কিনা, ব্যাংকিং খাতে আমার আসলে সার্বিক চিত্রটা আসলে কি দাঁড়াবে। এই 3টা পদক্ষেপ আসলে নিয়ে আমার মানুষকে দ্রুত আশ্বস্ত করা যে আমাদের ব্যাংকিং সেক্টরে আসলে আগামী 5 বছরে আমরা আসলে কোথায় দেখতে চাই। সেটা ছাড়া আসলে যেই বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, এখানে মানুষের কিন্তু এখন একেবারেই আস্থা ব্যাংকের উপর তলানিতে। 4-5টা ব্যাংক বাদে মানুষ কিন্তু কোনো ব্যাংকে আসলে টাকা রেখে স্বস্তিতে ঘুমাতে পারছে না, আলমগীর ভাই, এটা কিন্তু বাস্তব কথা। এবং যারা বিশেষ করে বড় বড় ব্যবসায়ী, যারা বিভিন্ন ব্যাংকে, অনেকের এলসি আটকে গেছে, বছরের পর বছর এলসি পেমেন্ট না করতে পেরে তার কিন্তু ওই ফেরত যাচ্ছে। তার যাদের সাথে বিদেশে তারা ব্যবসা করছে, তাদের সাথে ব্যবসা সম্পর্কটা নষ্ট হচ্ছে এই ব্যাংকের সংকটের কারণে। সুতরাং দ্রুত সরকারকে এই সেক্টরটাকে ভাবা উচিত এবং একটা প্ল্যান দেওয়া উচিত।